আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি বাংলাদেশের প্রাকৃতিক মানব সম্পদ নিয়ে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি পাট, ধান, মৎস্য সম্পদ ইত্যাদি নিয়ে। এখন আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে। বনজ সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বন্যপ্রাণী। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ সানাউল্লাহ পাটোয়ারি, যিনি বাংলাদেশের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক হিসেবে আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আমি যদি শুরুতে একটু জানতে চাই যে আপনাদের প্রতিষ্ঠান বা আপনারা আসলে কি নিয়ে কাজ করছেন? বন অধিদপ্তর বা বন বিভাগ বাংলাদেশের বন্যপ্রাণী, বন এবং জীববৈচিত্র্য এই 3 সেক্টর নিয়ে কাজ করেন। আমরা যদি বলি যে বাংলাদেশে আসলে বন্যপ্রাণীর ভ্যারাইটি কীরকম বা কি পরিমাণে পাওয়া যায় আসলে? বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল অবস্থান, এটা হলো পৃথিবীতে 36টা বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়া আছে, এর মধ্যে একটা, এটা ইন্দো বার্মা হটস্পটের আওতাভুক্ত জায়গা। আপনি যদি একটু তাকান, আমাদের পাহাড়ি এলাকা আছে, সমতল ভূমি আছে, বিস্তৃত নদী আছে অসংখ্য, পাশাপাশি সুন্দরবন সমুদ্র। তো ছোট্ট 1,47,570 বা 75 স্কোয়ার কিলোমিটার মধ্যে সব ধরনের জিওগ্রাফিক্যাল সিনারিও বা সিমটম আছে। ফলে এই দেশটা জীববৈচিত্র্যে সমৃদ্ধ। পাশাপাশি ঘনবসতি, মানুষের ঘনবসতি তো একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট। এই জীববৈচিত্র্য সমৃদ্ধ এই দেশে তাইলে আমাদের সোর্স আছে প্রচুর ওয়াইল্ড অ্যানিমেলের। 16 সালের যে ওয়াইল্ড লাইফ আমরা শনাক্ত করছি, তাতে আমাদের 1619 প্রজাতির ওয়াইল্ড লাইফ শনাক্ত করা আছে। এর মধ্যে আমরা আমাদের বন বিভাগ বা বন্য প্রাণী যে আইন আছে তাতে 1334টাকে আমরা প্রটেক্টেড করি। সুতরাং আমাদের দেশ বন্যপ্রাণী সমৃদ্ধ একটা দেশের অন্তর্ভুক্ত। এই ক্যাটাগরিগুলো আপনারা কিভাবে বাছাই করেন যে কাদেরকে প্রোটেক্ট করা রাখবে, কাদেরকে রাখবে না এরকম? আসলে প্রাণীর পপুলেশন, সাইজ, বিস্তৃতি এবং ইকোলজিক্যাল তার কন্ট্রিবিউশন, মানে কোন প্রজাতিটা হারিয়ে যাবে বা এখন যদি আমরা প্রোটেকশন না দিই সে সংখ্যা কমে যেতে পারে, এইসব কনসিডার করে, অথবা পরিবেশে সে কি ভূমিকা রাখে, এসব বিষয় কনসিডার করে এটা প্রোটেকশন দেওয়া হয়। যেমন অনেক সময় চড়ুই পাখি অনেকের কাছে হয়তো অত টিকটিকি গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু ইকোলজিতে তার অনেক গুরুত্ব আছে। এই জন্য আপাত দৃষ্টিতে যেটা হয়তো গুরুত্বপূর্ণ মনে না হইলেও ইকোলজিক্যাল গুরুত্ব আছে, কোনোটা আবার তার প্রজাতিগত গুরুত্বের কারণেও আমরা সংরক্ষণে নিতে হয়। এই কার্যক্রমটা এক্সপার্ট যারা আছে এই সেক্টরে তারাই নির্ধারণ করেন, এবং ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট এবং কনজারভেশনের যে স্ট্র্যাটেজি আছে সেগুলোকে ফলো করেই আমরা আসলে কোনটাকে কনজারভেশনে নিব সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই যে বায়োডাইভার্সিটি যেটা আছে, এটাকে কি বৃদ্ধি করার কোনো চেষ্টা আপনারা করছেন কিনা, যে নতুন প্রাণী আনার বা যেসব প্রাণী আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা যেন অনেক প্রাণী বিলুপ্তর দিকে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে চিন্তা করছেন বিষয়গুলো নিয়ে? বায়োডাইভার্সিটি কনজারভেশন করলে নতুন প্রাণী আসবে কিনা সেটা না, সেটিকে থাকবে এবং নতুন নতুন ভ্যারাইটি তৈরি হবে, প্রাকৃতিকভাবে নতুন নতুন ভ্যারাইটি চলে আসবে। আর বায়োডাইভার্সিটি সমৃদ্ধ করার জন্য বাইরের থেকে প্রাণী দেশে আনার অনেকটা প্রয়োজন হয় না, তবে কোনো কোনো সময় আনতে হয়। যেমন আমরা ইনসিটু কনজারভেশনে যেখানে আছে সেখানে করি, এক্সিটু হলো আরেক জায়গার থেকে এনে আমরা অনেক সময় সংরক্ষণ করি। সেই ক্ষেত্রে আমাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন অথবা এরকম যে জায়গা আছে সেগুলোতে আমরা অনেক সময় বিদেশি কিছু স্পেসিস এনে রাখতে হয়, এটা শিক্ষা গবেষণার জন্য হোক বা অন্য অন্য কার্যক্রমের জন্য। বাংলাদেশে তো বললেন বন্যপ্রাণী একটা ভালো বায়োডাইভার্সিটি আছে এবং এটা অন্যতম হটস্পট। তো সেই ক্ষেত্রে যেহেতু বন্যপ্রাণীর বায়োডাইভার্সিটি আছে, তো এরা থাকার সঙ্গে সঙ্গে তো রিস্ক ফ্যাক্টরগুলো বৃদ্ধি পায়, যে বন্যপ্রাণী পাচার হওয়া বা বাংলাদেশ থেকে বন্যপ্রাণী অন্য দেশে চলে যাওয়া। তো এই সমস্যাগুলো আপনারা কত ফেস করেন বা কীভাবে ফেস? দুইটা বিষয়, একটা হলো আমরা যখন সোর্স কান্ট্রি, আমাদের যেহেতু আছে বন্যপ্রাণী, পাশাপাশি আমাদের দেশের যে মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছে, এরা কেউ কেউ কোনো কোনো বন্যপ্রাণী লালন পালনে অথবা অভ্যস্ত ছিল আগের থেকে। যেমন আমি যদি বলি, সনাতন ধর্মের লোকজন কচ্ছপ জাতীয় প্রাণী খায়, আবার আমাদের পাহাড়ে যারা বসবাস করছে কোনো কোনো কমিউনিটির লোকজন সাপ, বিচ্ছু, অন্যান্য প্রাণী খায় বা প্রাণী খায়। এই জন্য আছে যেহেতু সোর্স, খাবারের লোকও আছে, সুতরাং এখানে একটা ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাক্টিভিটিস হয়, সাপ্লাই এবং ডিমান্ডের একটা
অ্যাক্টিভিটিস হয়। এই কারণে আমাদের হয়তো আমরা নিজেরা খাওয়ার জন্য কনজিউমের জন্য স্মাগলিং হয়, অথবা অবৈধ শিকার হয়, অথবা কখনো কখনো এক্সপোর্টের জন্য হয়। কোন ধরনের বন্য প্রাণী বা প্রজাতি আসলে পাচারের শিকার হয় বেশি? পাচারের দুইটা ধরন আছে। একটা হলো আমার এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া, সেটা এক ধরনের পাচার। যেমন হিল ময়না আমাদের শুধু হিলেই পাওয়া যায়, তো এটা লোকালয়ে আসে, এটা কিছু পাচারের সম্ভাবনা আছে, যেহেতু তার কিছু বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য আছে, সে কিছু শব্দ চয়ন করতে পারে, অভ্যস্ত হয়। আবার কচ্ছপের কথা বলছি, এটার কিছু কমিউনিটির ডিমান্ড আছে, এইটা এক এলাকার থেকে আরেক এলাকায় পাচার হইতে, এটা হলো আমার দেশীয়। আবার কোনো প্রাণীর মাংসেরও ডিমান্ড থাকে, সেই ক্ষেত্রে তা হইতে পারে। কিন্তু আন্তর্জাতিক বাজারে ডিমান্ড আছে সেরকম প্রাণীরাও আবার কিছু আছে আমাদের হুল্লুক গুবন, স্লো লরিস, এগুলি হলো বানর জাতীয় বা অ্যাপস জাতীয় প্রাণী, এগুলি গ্লোবাল মার্কেটের চাহিদা আছে। আরেকটা আছে পেঙ্গু, বনরুই, যেটা এটারও চাহিদা আছে। তো এরকম কিছু আমাদের দেশে পাচারের এভিডেন্স আছে। এই যে পাচারগুলো হচ্ছে, বা আমরা যদি বলি যে আমাদের এখানে বাঘের সংখ্যা আমরা দেখি যে কমে আসে, আসলে তো বাঘকে আসলে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা, এটা কি পাচারের শিকার হয় কিনা আন্তর্জাতিক মার্কেটে? বা একটা সময় তো অবশ্যই হতো, কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে হয়তো ওরকম এভিডেন্স খুব নাই। গেল 5-7 বছর সুন্দরবন থেকে পাচার হয়ে বাঘ চলে গেছে বা কোনো পৃথিবীর অন্য কোথাও ধরা পড়ছে, পাচার হলো না, এক জায়গায় না এক জায়গায় তো ট্রেস হয়। তো এরকম এভিডেন্স খুব কম। কিন্তু ওই যে শিকারীরা হয়তো লোভের বশবর্তী হয়ে শিকার করার এভিডেন্স থাকতে পারে। তো দৃশ্যত এই মুহূর্তে বা গেল কয়েক বছরে বাঘ শিকারের এভিডেন্স খুব কম। আপনি যেহেতু অনেকদিন এই ফিল্ডে আছেন, আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা কোনো কেস স্টাডি আছে কিনা যেটা ইন্টারেস্টিং আসলে, যে বন্যপ্রাণী পাচার থামানোর বা বড় কোনো এরকম ঘটনার সম্মুখীন হওয়ার? মিসকনসেপ্ট সেটা হলো এই যে তক্ষক আছেন একটা, তক্ষক নিয়ে যে একটা আছে যে এটার খুব দাম, খুব ভ্যালুয়েবল আইটেম, কিন্তু এটা আসলে রিয়েলি সত্য না। একটা তক্ষক গ্লোবাল কোনো মার্কেটেই আপনি যদি ঢুকেন দেখেন যে খুব একটা দাম নেই বা কোনো পাচার হয় না। তো কি হচ্ছে, কিছু চক্র আছে, এরা কি করে মানুষকে লোভ দেয় যে একটা তক্ষকের অনেক দাম, বা তক্ষক এই প্রাণীগুলি খুব দামে বেচা কিনে হয়, এগুলির মেডিসিনাল খুব ভ্যালু আছে, কিন্তু এই কথাটা সর্ববই মিথ্যা এবং এটা সত্য না। ফলে কিছু লোভী লোকের সাথে ইনকর্পোরেট হয়ে নিজেরা সর্বশান্ত হয়ে যায়। এমনকি লোক মৃত্যুর ঘটনা ঘটছে তক্ষক পাচার বা কিন্তু প্রকৃত সত্য যে তক্ষকের কোনো রিয়াল মার্কেটে নাই, বাংলাদেশেও নাই, পৃথিবীর কোথাও নাই। আসলে আমরা তো যাচাই বাছাই না করে খুব কম ইনভেস্ট করে বেশি পাইতে চাই, অল্প সময় অনেক কিছু পাইতে চাই, লোভের বশবর্তী হওয়ার কারণে এটা হচ্ছে। এই যে বন্যপ্রাণী পাচার করা বা এদেরকে আন্তর্জাতিক মার্কেটে নেওয়ার জন্য তো একটা কমিউনিটি কাজ করে, এরা আসলে কতটুকু সংঘবদ্ধ, বা এখন বর্তমান সময়ে এসে এরা আসলে কি অ্যাক্টিভ আছে কিনা খুব বেশি, বা এখনো পাচার হচ্ছে কিনা নিয়মিত? এটা যদি পৃথিবীতে দেখেন তাহলে দেখবেন $23 বিলিয়ন ইলিগাল অ্যাক্টিভিটিস গ্লোবালি পার ইয়ার, এবং পৃথিবীর যে অবৈধ অ্যাক্টিভিটিস বা মেগা স্কেলের অ্যাক্টিভিটিসগুলি, তার মধ্যে এটা চতুর্থ মেগা স্কেলের অ্যাক্টিভিটিস। অস্ত্র পাচার, মাদক পাচার, মানব পাচার, এই 3 পাচারের পরে হলো বন্যপ্রাণী পাচার। সুতরাং এই পাচার যেহেতু ইনভেস্টমেন্ট কম, লাভ খুব বেশি, সুতরাং এখানে আমাদের মতো দেশ এর লোক তো অবশ্যই কিছু ইনভলভ আছে এবং একটা চক্র তো আছে। অধিকন্ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা রুট হিসাবে বা ট্রানজিট কান্ট্রি হিসাবেও ব্যবহৃত হয়। আমাদের দেশ হয়ে অন্যান্য দেশে যায়, বার্মা যায়, চায়নায় যায়, থাইল্যান্ডে যায়। তো এই ক্ষেত্রে আপনারা তো একটা প্রতিষ্ঠান হিসাবে আপনারা জায়গা থেকে একটা চেষ্টা থাকে যে পাচার রোধ করার জন্য, কিন্তু যে সেই এলাকার যারা লোকজন আছে বা স্থানীয় জনগণ যারা, তারা আসলে আপনাদের সঙ্গে কোঅপারেট করে কিনা, বা আপনারা তাদেরকে কানেক্ট করেন কিনা বন সংরক্ষণ বা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য? আমরা অবশ্যই তাদেরকে কানেক্ট করি এবং সমসাময়িক কালে, মানে এই যে সোশ্যাল মিডিয়া ফাংশনাল হওয়ার পরে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এগুলি ফাংশনাল হওয়ার পর অনেক বেশি পজিটিভ মানুষ তথ্য দিয়ে আমাদেরকে সাপোর্ট করে। আমরা তখন এই তথ্য স্থানীয় বন বিভাগকে, পুলিশকে সাপোর্টে আমরা এই কাজ উদ্ধার করতে পারি। তো জনগণ নিঃসন্দেহে আগের তুলনায় অনেক সাপোর্টিভ।
এই যে বন্যপ্রাণী আসলে যে সংরক্ষণ করা উচিত, মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পাচার না হলেও লোভের বশবর্তী অনেকে হয়তো শিকার করছে নিজেদের খাওয়ার জন্য বা এই জন্য। তো এই ক্ষেত্রে আসলে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন যে জনগণকে সচেতন করা, তাদেরকে ট্রেনিং দেয়া, বা বন্যপ্রাণী যাতে বায়োডাইভার্সিটি রক্ষা হয় এই জন্য তারা কাজ করে, এরকম কোনো স্কিম বা ট্রেনিং প্রোগ্রাম আপনারা নিয়েছেন কিনা? বন বিভাগের মূল কাজ হলো বনায়ন এবং বনায়নের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ। এর পাশাপাশি হলো হ্যাবিটেটকে এনরিচ করা, সমৃদ্ধ করা। তো আমরা বনায়নের প্রত্যেক ইভেন্টেই আমাদের কিছু কমিউনিটির সাথে শেয়ারিং থাকে। তো সেখানে আমরা বনায়নের উদ্দেশ্য কী, কে বেনিফিটেড হবে, বন্যপ্রাণী কীভাবে সাপোর্ট পাবে, বন্যপ্রাণী থাকলে তারা কি বেনিফিটেড হবে, এই বিষয়গুলি প্রত্যেক প্রোগ্রামেই আমাদের থাকে। এটা ট্রেনিং প্রোগ্রাম হলেও থাকতে পারে অথবা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে। তাই সুতরাং আমাদের প্রত্যেক কার্যক্রমে থাকে। অধিকন্ত শুধু বন্যপ্রাণী রিলেটেড কিছু কার্যক্রম আছে, বাঘ সংরক্ষণের জন্য, হাতি সংরক্ষণের জন্য কিছু কার্যক্রম। ইদানিং সমসাময়িক কালে আমরা কিছু প্রকল্প গ্রহণ করছি, যদিও ছোট স্কেলের প্রকল্প। যেমন আপনারা জানেন আমাদের দেশ থেকে ময়ূর হারিয়ে গেছে, বিলুপ্ত হয়েছে। এখন আমরা ময়ূর রিইন্ট্রোডাকশনের কার্যক্রম হাতে গ্রহণ করছি। আমাদের বর্তমান যে মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন উনি খুব বেশি পজিটিভ এইসব কার্যক্রমের জন্য। তো আমরা এরকম 5টা প্রজাতি সুন্দরবনের আছে, মাস্ক স্পিনফুট, একটা হাঁস জাতীয় প্রাণী, পেনগুলিন, সাম্বার, হুল্লুক গিবন। এই 5টা প্রজাতিতে স্পেশাল কনসিডার করে সমসাময়িককালে কাজ করছি। তো এখানে কমিউনিটিকে ইনভলভ করা, অ্যাওয়ারনেস করা এবং এদের কন্ট্রিবিউশন, এরা যে হারিয়ে যাচ্ছে এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা হচ্ছে। এছাড়াও যে কোনো কনজারভেশন কাজেই আমরা কমিউনিটিকে এখন ইনভলভ করি, কারণ খালি এককভাবে বন বিভাগের লোক দিয়ে কার্যক্রম করা সম্ভব না। এবং ইয়াং জেনারেশনকেও আমরা ইনভলভ করি যাতে তারা সাপোর্ট হয়। এবং ইয়াং জেনারেশন খুব পজিটিভ। ফেসবুক খোলেন, যেমন এখন নাইক্ষ্যংছড়িতে একটা হাতি অসুস্থ, আমরা যাই, আমাদের ডাক্তার যায়, বন বিভাগের ইউনিট যায়, পাশাপাশি কমিউনিটির লোক প্রচুর আমাদের সাথে যায়, দুর্গম জায়গায় আমাদের জন্য সাপোর্টিভ হয়, সাপোর্ট দেয় তারা। তো প্রত্যেক অ্যাক্টিভিটিসে কমিউনিটি ইনভলভমেন্ট হচ্ছে, কমিউনিটি ইনভলভ থাকছে। এখন আমরা রিসেন্ট টাইমে যেটা দেখছি যে অনেক জায়গায় তো আসলে বন উজাড় হয়ে যাচ্ছে, বা অনেকেই আসলে দেখা যাচ্ছে যে বনাঞ্চল, মানে একটা সিন্ডিকেট যেটা বনাঞ্চল ধ্বংস করে তারা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য চেষ্টা করছে, এবং বন্যপ্রাণী অনেক সময় দেখা যাচ্ছে যে তারা খাদ্যের অভাবে বা বিভিন্ন প্রয়োজনে লোকালয়ে চলে আসছে। তো এই জায়গাটায় চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনারা কি চিন্তা করছেন বা কীভাবে কাজ করছেন? এখন ল্যান্ড ক্রাইসিস আছে, সুতরাং বনের জায়গা এবং পাবলিক নিজের জায়গাটাও এখন বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের আওতায় নিয়ে যেতে চায়। তো এখন হলো আমাদের কাজ হলো যেটা বনের থেকে সরে আসলে তো উদ্ধার করে আবার আমরা রিহ্যাবিলিটেশন করি অনুকূল পরিবেশে নিয়ে। আর এই যে বনকে ডিগ্রেডেড করা, আমরা মানে ক্ষয়িষ্ণু করে ফেলা, তারপরে রাস্তাঘাট ডেভেলপমেন্টের মধ্যে যে বিচ্ছিন্ন করে ফেলা যাতে প্রাণীগুলি পরস্পর সংযোগ রক্ষা করতে না পারে। এখন সরকারি ডেভেলপমেন্টে এই কার্যক্রম হলেও যে যে মন্ত্রণালয় ইনভলভ তারা কিন্তু এই বিষয়ে আলোচনা করে, প্রত্যেক প্রকল্পেই এই বিষয়ে আলোচনা করার সুযোগ আছে, বিধান আছে এবং আলোচনা করেই কাজ করে। সরকারি যে নীতিমালা বা আইন যেগুলো আছে বন্যপ্রাণী সংরক্ষণ বা বনাঞ্চল সংরক্ষণের জন্য, এই আইনগুলোকে সম্পূর্ণরূপে মানা হচ্ছে কিনা, বা এটা আসলে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে কতটুকু ইমপ্লিকেবল? আমরা দেখতে পাই যে সরকারি আইনের ক্ষেত্রে অনেক সময় সমস্যা ফেস করি যে হয়তো অনেক আগে করা আইন যেটা আসলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে না। তো এই জায়গাগুলোতে আসলে গ্যাপগুলো থেকে যায়, সেটা আসলে আপনারা কিভাবে কাজ করছেন? একটা আইন প্রণয়নের পরে যখন এটা প্র্যাকটিসে যায় কিছু লুফলস বা গ্যাপ অ্যানালাইসিস হয়, তারপরে আইন সংশোধনের তো উদ্যোগ নেওয়া যাচ্ছে। তাই আমাদের বন আইন 1927 একাধিকবার সংশোধন যেখানে যেখানে হওয়ার হয়েছে, পরবর্তীতে এখন সংশোধনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আর বন্যপ্রাণী আইন তো আমাদের ছিল স্বাধীনতার পরপরই 1973 সালে ছিল। পরবর্তীতে আমরা 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন হয়েছে। সেটা আমরা ইমপ্লিমেন্টেশনে যখন গেছি, প্র্যাকটিসে যখন যাচ্ছি, সেখানেও কিছু লুপহোলস হয়েছে যে এই আইনের অধিকাংশ সেকশানে অপরাধের বিপরীতে মামলাটা নন কগনিজেবল মামলা হিসাবে হয়। আরেকটা হলো বেইলেবল, মানে আসামি জামিন পেয়ে যায়। শুধু হাতি এবং বাঘের ক্ষেত্রে ব্যতিক্রম, হাতি বাঘের অপরাধগুলির ক্ষেত্রে যদি প্রমাণ করা যায় বা প্রমাণের সুযোগ থাকে তখন এটা হলো কগনিজেবল হয় এবং
নন বেইলেবল হয় এবং পানিশমেন্টের মাত্রাটা বেশি। অন্য জায়গায় নন কক হওয়াতে কিছু সমস্যা হচ্ছে, এটার জন্য আমরা এই আইনটা রিভিশনে যাচ্ছি। এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যাগুলি হচ্ছে, এটাকে আসলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অফেন্স হিসাবে আমাদের দেশে এখনও ওইটা আছে। তো সেই জায়গা থেকে উত্তরণের জন্য ইন্টার এজেন্সি কোলাবোরেশন, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে এই বিষয়গুলি ব্যাপক আলোচনা বা মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে। ইন্টারন্যাশনালি এই ধরনের ডাইরেকশনও আছে যে অন্যান্য এজেন্সির সাথে কোলাবোরেশন করে এনফোর্সমেন্টের কাজ করা। আমাদের কাছে অনেক টেকনোলজি আছে, অনেক টেকনিক আছে, তো এই জিনিসগুলো আপনারা কি এখন ইউজ করছেন কিনা বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে, যে বাঘকে ট্রেস করার জন্য তার বডিতে কোনো চিপ সেট করে দেয়া বা ড্রোন ইউজ করা বা এরকম টেকনোলজিগুলো কি এখন ইউজ হচ্ছে কিনা? বনের প্রাণীকে ধরে কেন আমি তাকে করব, গবেষণার পারপাসে হয়তো কোথাও আমরা রেডিওমিটার বা অন্যান্য চিপস লাগানো হয়, সেটা আপনারা হয়তো দেখছেন যে আমাদের হাতিতে লাগানো হয়েছে, কচ্ছপে, সেটা গবেষণা। কিন্তু সব বন্যপ্রাণী তো আমার ট্রেসের, সে তার হ্যাবিটেটে ভালো থাকবে, আমার হলো তার হ্যাবিটেটটাকে ডিস্টার্ব করব না, এবং মানুষ যেন তাকে ডিস্টার্ব না করে, এই উদ্যোগটা এনশিওর করতে হবে। কন্টিনিউয়াস মনিটরিংয়ের জন্য আপনারা আসলে কি করেন, যে তার হ্যাবিটেটটা ঠিক আছে কিনা বা কেউ হ্যাম্পার করছে কিনা, এরকম কোনো কন্টিনিউয়াস মনিটরিংয়ের সিস্টেম কি ডেভেলপড আছে কিনা? এখনও আমাদের ওই যে ওইরকম টেকনোলজি বেসড কন্টিনিউয়াস মনিটরিং নাই, তবে আমাদের টহল আছে, যেটা পেট্রোলিং আছে, আমাদের বন বিভাগের লোকও করে, কমিউনিটির লোকও ইনভলভ হয়ে আমাদের টহল করে। সেটার থেকে আমরা বুঝি যে কোন বন্যপ্রাণীটা কারা পাচার করছে, কোন দিকে পাচার করছে, বা কোনো বন্যপ্রাণীর অসুস্থ বা ক্ষতিগ্রস্ত আছে কিনা, এইটা আছে। কিন্তু এমনি ড্রোনের ব্যবহার করে হয়তো আমরা হ্যাবিটেটটা দেখতে পারি যে এই ফরেস্টের ওভারঅল কোথায়, ছড়াটা কী অবস্থায় আছে, কোনো গাছ মারা যাচ্ছে কিনা, এরকম বোঝা যাচ্ছে। কিন্তু টেকনোলজির রিয়েল টাইম মনিটরিংয়ের ওই পর্যায়ে আমরা এখনও পৌঁছিনি। তো যেটা বললেন যে টহল বা পেট্রোলিং, এটা আসলে কি নিয়মিত কার্যক্রমের অন্তর্গত, বা এটা কি যতগুলো বনাঞ্চল আছে সবগুলো জায়গাতেই কি হচ্ছে? সব বনাঞ্চল কম বেশি হচ্ছে, সুন্দরবনে নিয়মিত হচ্ছে, যেহেতু নৌপথে তাদের ইজি আছে। অন্যান্য বনও এই কার্যক্রম আরম্ভ হচ্ছে, মধুপুর শালবনে আরম্ভ হচ্ছে, আমাদের কাপ্তাইতে বা অন্যান্য জায়গায় আরম্ভ হচ্ছে। তো এমনি রেগুলার টেলিং তো সেই পেট্রোলিং যেটা, সেটা ব্রিটিশ আমল থেকেই সবসময় ছিল, ফরেস্টের লোক বন জঙ্গলে পেট্রোল করবে। কিন্তু এখন হলো টেকনোলজি বেসড কিছু ইনস্ট্রুমেন্ট সহকারে পেট্রোলিং আরম্ভ হচ্ছে, যেটাকে আমরা স্মার্ট পেট্রোলিং বলি। এরকম কোনো কেস যদি আপনাদের সামনে আসে যে বন্যপ্রাণী পাচার আপনারা আটকাতে পেরেছেন, তো সেই ক্ষেত্রে আসলে কি এই সিন্ডিকেটগুলোর সঙ্গে আপনারা কোনো নেগোসিয়েশনে যান কিনা বন্যপ্রাণীকে, যেগুলো আসলে বিলুপ্ত প্রায় প্রাণী, সেগুলোকে ছাড়ানোর জন্য? বা যদি আমরা ট্রেস করি যে আমার বন্যপ্রাণীটা অমুক জায়গায় আছে, তখন আমি কোনো না কোনো সোর্সের মাধ্যমে ওটাকে উদ্ধার করা হলো মেইন কাজ। প্রথম হলো বন্যপ্রাণীটাকে আমাকে উদ্ধার করতে হবে, বা বন্যপ্রাণীর ট্রফি হলো সেটা উদ্ধার করতে হবে, সেটা সোর্সের মাধ্যমে হোক, ডাইরেক্ট এনফোর্সমেন্টের মাধ্যমে হোক। নেক্সট, যখন আমি জেনে ফেলবো যে অমুকে এই অবৈধ বা পাচারের সাথে সম্পৃক্ত, তাকে তো অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো, তার সাথে নেগোসিয়েশন করার তো সুযোগ নাই। পৃথিবীর বিভিন্ন এলাকায় আমরা দেখতে পারি যে বনাঞ্চলগুলোতে একটা ইকো ট্যুরিজম কেন্দ্রিক একটা চিন্তা করা হয়, যে বাংলাদেশে তো একটা ভালো বায়োডাইভার্সিটি আছে এবং বড় একটা এলাকা, পাহাড়ি বন বলি আমরা, আপনি যেটা বললেন সুন্দরবন আছে, তো এরকম জায়গাগুলোতে আসলে ইকো ট্যুরিজম বা এরকম কোনো চিন্তাভাবনাকে আপনারা রেখেছেন কিনা? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বনটাও সংরক্ষিত থাকলো এবং ফিনান্সিয়ালিও আসলে লাভবান হলো। আমাদের তো অনেক জায়গায় ন্যাশনাল পার্ক আছে, তারপরে সাফারি পার্ক আছে, ইকো পার্ক আছে, তো এগুলো তো এই ইকো ট্যুরিজমের কিছু সাপোর্ট পায়। সুতরাং এই কার্যক্রমগুলি আমাদের চলমান আছে, সে অনেক আগের থেকেই আছে। সুন্দরবন কেন্দ্রিক ট্যুরিজমে মানে ট্যুরিস্ট সিজনগুলোতে প্রচুর পরিমাণ জাহাজ ট্যুরিস্ট সুন্দরবনে যাচ্ছে, এবং আমাদের কাছে যেটা মনে হয় যে বাইরের দৃষ্টি থেকে, যেটা আসলে পরিবেশের জন্য খুব একটা ভালো কিছু বয়ে নিয়ে আসছে না, এবং সুন্দরবন কেন্দ্রিক আমরা দেখতে পাই চারপাশে প্রচুর কটেজ তৈরি হচ্ছে এখন। তো এগুলো আসলে বনের পরিবেশকে বা বন্যপ্রাণীর জন্য কি ক্ষতিকর হয়ে উঠছে কিনা? এগুলো বন বিভাগেরও দৃষ্টিতে আছে এবং চিহ্নিত হয়েছে সমস্যাগুলি, চিহ্নিত হয়ে এটাকে মিটিগেট করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মিনিমাম করা হয় একদিনে কয়টা বোট যাবে, কি পরিমাণ ট্যুরিস্ট যাবে, কি পরিমাণ যাওয়া উচিত, এগুলো সেই ফিল্টারিং বা সেই কন্ট্রোল করা হচ্ছে এখন। এবং ট্যুরিস্ট অধিকাংশ সময় কোন জায়গায় যাবে, কোন কোন জায়গায় যাবে না, এগুলো চিহ্নিত করা আছে। সুন্দরবন কেন্দ্রিক যে খাল বা নদীগুলো আছে, এর পাশাপাশি অনেকগুলো রিসোর্ট করা হচ্ছে,
তো এখানে তো রিসোর্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে নিরিবিলি যে এলাকাটা সেখানে আসলে জনবসতি বাড়ছে এবং বন্যপ্রাণীর যে একটা অভয়াশ্রম ছিল সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই কেন্দ্রিক আসলে আপনারা কি কোনো প্ল্যান করছেন কিনা, যে বাংলাদেশে সাধারণত দেখা যায় যে কোনো একটা টুরিস্ট স্পটে একটা দুইটা রিসোর্ট হয়তো শুরুতে প্ল্যান করে যে নিরিবিলিতে থাকবো, তো এরপরে আস্তে আস্তে সেটা আসলে একটা পুরা একটা বিজনেস ট্যুরিজম হাব হয়ে যায় এবং ক্ষতি হয়। এইটা মিনিমাইজ করার জন্য আমাদের উদ্যোগ আছে, তাদেরকে কাউন্সিলিং করানো হচ্ছে, তাদের সাথে বসা হচ্ছে, আলোচনা হচ্ছে। সুতরাং এইটা ক্ষতিকর মাত্রা যাবে না, হয়তো ক্ষতিকর পর্যায়ে আমাদের মনে হচ্ছে, বাট এটা ক্ষতিকর মাত্রা যাওয়ার আগেই এটার বিপরীতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কারণ যে সকল ট্যুরিস্ট স্পটে ওভার ক্রাউডেড হয় সেরপরে আর ট্যুরিস্ট স্পট হিসেবে সেটা ভালো টিকে না। অনেকগুলো প্রাইভেট অর্গানাইজেশন এখন আমরা দেখছি যে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করার চেষ্টা করছে, তো তাদের সঙ্গে কি আপনারা কোনো যৌথ উদ্যোগ বা কোলাবোরেশনে যান কিনা? নিঃসন্দেহে সবার সাথেই তো যৌথ উদ্যোগে কাজ করতে হবে, কারণ এককভাবে বন বিভাগের পক্ষে তো সম্ভব না। আমরা শুধু প্রাইভেট কনজারভেশনে কাজ করছে তারা না, আমরা ইউনিভার্সিটিগুলির সাথে কাজ করছি, পৃথিবীর অন্যান্য দেশের লোকজনের সাথে কাজ করছি। যেভাবে কাজ করলে, কারণ এই বন্যপ্রাণী বনজ সম্পদ শুধু আমার দেশ আমার না, এটা গ্লোবাল রিসোর্স। সুতরাং আমরা যারাই এই সেক্টরে কাজ করবে সবাইকে সাধুবাদ জানাবো এবং সবার সাথেই আমরা কাজ করব। সর্বশেষ যদি আপনি একটু বলতেন যে আসলে এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য বা সাধারণ মানুষের আসলে ভূমিকা রাখার জায়গাটা কি আছে দেশের বনাঞ্চল এবং বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে? আমার একটাই কথা হবে, আমরা যে যেখানে নেতৃত্বে সুযোগ পাবো, নেতৃত্বে থাকবো, তারা চিন্তা করব যে আমি আমার পরিবেশটা যেন ক্ষতিগ্রস্ত না করি, এবং আমি যেমন ভালো থাকতে চাচ্ছি, আমার আশেপাশে যে বায়োডাইভার্সিটির পার্ট, স্পেশালি বন্যপ্রাণী যেগুলি আছে সেগুলির সৃষ্টির কোনো না কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাদেরও অনেক কন্ট্রিবিউশন আছে। সুতরাং তাদেরকেও নিরাপদ রাখার চেষ্টা করতে হবে সবাইকে। এটা লিডারশিপ থেকে যদি বেরিয়ে আসে তাহলে এই কাজটা করা খুব ইজি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মোহাম্মদ সানাউল্লাহ পাটোয়ারির সঙ্গে। তার সঙ্গে আমরা কথা বলে জানলাম যে বাংলাদেশে আসলে বায়োডাইভার্সিটি কী পরিমাণ রয়েছে এবং একই সঙ্গে বন বিভাগ কিভাবে কাজ করছে এই বায়োডাইভার্সিটি রক্ষার জন্য, এবং একই সঙ্গে আমাদের যে বনাঞ্চল এবং বন্যপ্রাণী তাদেরকে সংরক্ষণের জন্য কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রাইভেট অর্গানাইজেশন, লোকাল কমিউনিটি তাদেরকে কিভাবে সংযুক্ত করে এই কাজগুলো করা হচ্ছে, এই বিষয়ে তিনি আলোচনা করলেন। সামনের পর্বগুলোতে আমরা বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।